আকাশবাণী শিলচর। পৃথিবীর অধিকাংশ দেশই করোনা বা কোভিড-19 এ আক্রান্ত। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে করোনা থাবা বসিয়েছে। অনেক অঞ্চলই রেড জোন হিসেবে চিহ্নিত। সংক্রমণ ও মৃতের সংখ্যা অহরহ বেড়েই চলেছে। আমাদের রাজ্য আসামেরও বিভিন্ন জেলায় সংক্রমণের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। বরাক উপত্যকার 3টি জেলায় সংক্রমণ প্রতিরোধে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও প্রশাসনিক স্তরে সরকারি নির্দেশ যথাযথভাবে পালনের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এবারে শুনবেন এই উপত্যকার বিভিন্ন অঞ্চলে কোভিড-19 এর কর্মসূচির উপর আমাদের একটি প্রতিবেদন। শনিবার সন্ধ্যা রাত পর্যন্ত কাছাড় জেলায় 27 জনের রিপোর্ট ধরা পড়েছে পজিটিভ। এর মধ্যে 8 দিনের এক শিশু, 6 জন জওয়ান, শিলচর সদর থানার এক ইন্সপেক্টর এবং সিভিল হাসপাতালের একজন চিকিৎসক রয়েছেন। এ ব্যাপারে ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী বলেন, কাছাড় জেলায় এখন পর্যন্ত পাওয়া খবর মতে সর্বমোট 27 জন পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে 11 জনকে পাওয়া গেছে অ্যান্টিজেন টেস্টে পজিটিভ, আর বাকিদেরকে সবাইকে আরটিপিসিআর টেস্টে পজিটিভ পাওয়া গেছে। এই 27 জনের মধ্যে 6 জন আসাম রাইফেলসের জওয়ান আছেন, আর একজন আমাদের এসএমজেড সিভিল হাসপাতালের ডাক্তার আছেন, একজন পুলিশ অফিসার আছেন সদর থানার। তাছাড়া 8 দিনের একটি শিশুও আছে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন। তো সেগুলো মিলে সর্বমোট 27 জন। এখনো কয়েক স্লটের রেজাল্ট আসা বাকি আছে, তো সেই নাম্বারটা বাড়তে পারে। আজকে নতুন একটা গাইডলাইন সংযোজন হয়েছে যে আগে 14 দিনের কোয়ারেন্টাইন দেওয়া হতো, কিন্তু এখন থেকে 7 দিনের কোয়ারেন্টাইন দেওয়া হবে। যদি পজিটিভ পেশেন্ট ঘরে ফিরে আসে তাকে 7 দিন কোয়ারেন্টাইন করা হবে, বা বাইরে থেকে যদি কেউ আসেন তাকেও 7 দিন, 14 দিনের জায়গায় 7 দিন কোয়ারেন্টাইন করা হবে। তো সেটা আমরা আগামীকাল থেকে আমরা শুরু করব। কোভিড-19 পরিস্থিতি সামাল দিতে বাড়তি সতর্কতা শিলচর মেডিকেলে। এখন থেকে মেডিকেলে আসা সন্দেহজনক কোভিড পজিটিভ রোগীদের পরীক্ষা করা হবে পিপি কিট লাগিয়ে। অপরদিকে শুক্রবার সদ্যজাত এক শিশু সহ প্রসূতি বিভাগের 9 জন রোগী কোভিড রোগে আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন মেডিকেল কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ এই বিভাগে করোনা ভাইরাস ঢুকে পড়ায় চিকিৎসাধীন গর্ভবতী মহিলাদের জন্য পৃথক একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। এদিকে গত 24 ঘণ্টায় শিলচর মেডিকেলে 81 জনের রিপোর্ট ধরা পড়েছে পজিটিভ। তাহলে এ সমস্ত ব্যাপারে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার ভাস্কর গুপ্তের কাছ থেকেই শুনে যাক। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 267 পেশেন্টকে স্ক্রিন করা হয়েছে। এর মধ্যে 119 মেল, 142 ফিমেল আর 6 জন চিলড্রেন। আর আমাদের স্যাম্পল কালেক্ট হয়েছে 1010 আর এখন অব্দি আমাদের টেস্ট করা হয়েছে গত 24 ঘন্টায় 898 মানে 898 জনের। আর এখন অব্দি আমাদের টোটাল টেস্ট হয়েছে 54,659 মানে 54,659 জনের। এখন অব্দি আমাদের শিলচর মেডিকেল কলেজে টোটাল টেস্ট পজিটিভ এসছে 1,841 মানে 1841 জন। আর গত 24 ঘন্টায় পজিটিভ এসছে 81 মানে 81 জনের পজিটিভ এসছে। আর গত 24 ঘন্টায় আমাদের শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছে 27 জন পেশেন্ট। এর মধ্যে 23 জন পুরুষ, 3 জন মহিলা, 1 জন শিশু। আর মেডিকেল কলেজ থেকে ছুটি হয়েছেন 14 জন। এর মধ্যে 12 জন পুরুষ, 1 জন মহিলা, 1 জন শিশু। আর এখন বর্তমানে আমাদের মেডিকেলে ভর্তি আছেন 194 জন পেশেন্ট। এর ভিতরে 144 জন পুরুষ, 44 জন মহিলা এবং 6 জন শিশু আছে। আর বর্তমানে আমাদের আইসিইউতে ভর্তি আছে 7 জন। এদের ভিতরে 6 জন পুরুষ, 1 জন মহিলা। আইসিইউতে ভর্তি আছেন কেউই কিন্তু ভেন্টিলেটর সাপোর্টে নাই। ওরা মোস্টলি কোমরবিডিটিস যেরকম ডায়াবেটিস বা প্রেশারের জন্য বেশি ভর্তি আছে, আর 2 জনের অল্প শ্বাসকষ্ট আছে। আর এখন অব্দি আমাদের শিলচর মেডিকেল কলেজে 11 জনের ডেথ হয়েছে। এর ভিতরে 9 জন পুরুষ, 2 জন মহিলা। তো এই যে গতকালকে যে একটি শিশুর পজিটিভ ধরার পর খবর রয়েছে, সেই শিশুটির অবস্থা কিরকম? শিশুটির অবস্থা মোটামুটি স্থিতিশীল আছে। গতকালকে ইনফ্যাক্ট আমাদের গাইনি ওয়ার্ডে 9 জন পেশেন্টের কোভিড ধরা পড়েছে। তো সেই গাইনি ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন করা হয়েছে?
না, কন্টেইনমেন্ট জোন করা হয়নি, কারণ গাইনি আমাদের একটা খুবই একটা বিজি ডিপার্টমেন্ট। এখানে ডেইলি আমাদের মোটামুটি 70 to 80 পেশেন্ট এসে থাকে, আর আমাদের মোটামুটি 35-40টা ডেলিভারি হয়ে থাকে, আর সিজারিয়ানও হয়ে থাকে প্রায় 15টার মতো। তো এটা বিজি ডিপার্টমেন্ট। তো আমরা মানে প্ল্যানটা একটু চেঞ্জ করে নিয়েছি। আমরা একটা আলাদা আইসোলেশন ওয়ার্ড বানিয়ে দিয়েছি গাইনি এমসিএইচ বিল্ডিং এর ভিতরে, যেখানে কোভিড পজিটিভ পেশেন্টের আলাদা করে রাখা হবে। কারণ ওই গাইনি ওয়ার্ডে যারা আসেন, যাদের ডেলিভারি হয় বা প্রেগনেন্ট মাদার, ওদেরকে তো আর জেনারেল ওয়ার্ডে বাকি পেশেন্টের সাথে রাখা যাবে না, কারণ ওনাদের কিছু স্পেশালাইজ কেয়ার লাগে, প্লাস অনেক সময় একটু প্রাইভেসি মেনটেন করে রাখতে লাগে, যেটা জেনারেল ওয়ার্ডে প্রোভাইড করা সম্ভব না। যার জন্য গাইনি মানে এমসিএইচ বিল্ডিং এরই একটা পার্টকে আমরা আইসোলেশন ওয়ার্ড বানিয়ে নিয়েছি। প্লাস ওদের জন্য একটা আলাদা ডেডিকেটেড ওটিও ব্যবস্থা করা হয়েছে, যেখানে কোভিড পজিটিভ মাদারদের যদি সিজারিয়ান বা অন্য কোনো ধরনের অপারেশনের দরকার হয়, ওইটা ওইখানেই করা হবে, বা ওই ওটিতেই মানে ডেলিভারিও করানো যাবে। গাইনি ওয়ার্ডে যে রোগীদের পজিটিভ ধরা পড়েছে, বাকি রোগীদের সোয়াব সংগ্রহ করা হয়েছে? হ্যাঁ, সবারই সোয়াব টেস্ট করা হয়েছে, আর এই পর্যায়ক্রমে পরীক্ষা চলছে। ওটা রিপোর্টটা আস্তে আস্তে বেরিয়ে আসবে আমাদের কাছে রিপোর্টগুলো। তো এই রোগীদের সঙ্গে সংস্পর্শে আসা যে সমস্ত নার্স বা ডাক্তার, তাদের কি করা হয়? হ্যাঁ, সবারই সোয়াব টেস্ট করা হচ্ছে, পর্যায়ক্রমে করা হবে এগুলো। ওদেরকে একটু কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। কতজন হবে? প্লাস এখন থেকে আমাদের যেটা সিস্টেম হয়েছে, মানে যেগুলো সন্দেহজনক রুগী আসবে, এগুলো ডক্টর বা হসপিটাল ওয়ার্কার্স বা যারা কেয়ার প্রোভাইড করে সবাই পিপি কিট পরে এগুলা পেশেন্ট দেখা হবে। মানে আমরা ধরে নিচ্ছি যে সব পেশেন্টই কোভিড, এইভাবে আমাদের মেন্টালি প্রিপেয়ার রাখতে লাগবে, যে মানে ইউনিভার্সাল প্রিকশন যেরকম নেওয়া হয় এইভাবেই পিপি কিট পরে রুগীগুলা দেখা হবে, সন্দেহজনক রুগীদের। আজকে শিলচর সদর থানার ওসির টেস্ট পজিটিভ এসছে, আজকেই টেস্ট করা হয়েছিল শিলচর মেডিকেলে। এ ব্যাপারে কিছু জানা আছে? দেখুন, এখন যে অবস্থা, মোটামুটি আমাদের শিলচরের মেডিকেল কলেজের যেটা রিপোর্ট বেরোচ্ছে, মিনিমাম 50+ তো হচ্ছে ডেইলি পজিটিভ রিপোর্ট। আর এখন কোনো মানে ওইরকম পার্টিকুলার পেশেন্টের ট্রাভেল হিস্ট্রি ছাড়াই রোগী ধরা পড়ছে। এখন বর্তমানে যে অবস্থা, আমরা মানে কোভিড কাছাড় ডিস্ট্রিক্টের মোটামুটি কমিউনিটি স্প্রেড হয়ে গেছে বলে বলতে পারি। কাজে এটা কোনো অস্বাভাবিক ঘটনার ভিতরে পড়ে না, কারণ যে কেউ এখন কোভিডে আক্রান্ত হতে পারে। কারণ আপনি জানেন না আপনার আশেপাশে হয়তো কোনো কোভিড রোগী ঘোরাঘুরি করছেন। কারণ এতদিন যেটা ট্রেন্ড ছিল, বেশিরভাগ রোগী 90% রোগী মানে অ্যাসিম্পটোমেটিক টাইপের ছিল। তো এখনো তো অনেক অ্যাসিম্পটোমেটিক রোগী বেড়াচ্ছে হয়তো আমাদের আশেপাশে। হতেও পারে কারো থেকে হয়তো অ্যাসিম্পটোমেটিক, কিন্তু উনার কন্ট্যাক্টে এসে যদি কারো কমরবিডিটিস থাকে, উনার সিমটমটা বলা হয়ে ধরা পড়ে যেতে পারে। বর্তমানে এই পরিস্থিতিতে শিলচর মেডিকেলে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে? এখন অব্দি আমাদের 216 বেড আছে, কিন্তু আমরা সবসময় এটা বলছি, এটা তো এক্সপান্ডেবল। যেরকম গাইনিতে আমরা আলাদা ওয়ার্ড করে নিয়েছি, ওইখানে আমাদের গাইনি রিলেটেড যেগুলা পেশেন্ট আসবে ওইগুলো ওইখানে ভর্তি করে নিতে পারবো। প্লাস আমাদের শিলচর মেডিকেল কলেজের স্পেস আছে। প্লাস আমাদের যেটা সব থেকে সুবিধা হচ্ছে, যেটা আমাদের এই আগামী সপ্তাহ থেকে আমাদের যারা পিজি পরীক্ষা দিল, ওদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে মেডিকেলে। তো আমাদের প্রায় 82 জন স্টুডেন্ট ছিল, ওরাও জয়েন করবে। কাজে আমাদের ডক্টরের স্ট্রেংথটা অনেকটা বেড়ে যাবে। এখন আমরা আরো ইজিলি সার্ভিস প্রোভাইড করতে পারবো পেশেন্টদের। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে আমি রতন দেব। হাইলাকান্দিতে করোনা সংক্রমণ রোধে তৎপর রয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়নেও সচেষ্ট রয়েছে জেলা প্রশাসন, জানিয়েছেন জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক तथा कोविड-19 नोडल ऑफिसर साबिर निषाद। आज हाइलाकांदी में मतलब ये शनिवार को आज 26 पॉजिटिव केसेस पाए गए हैं, और रेड के अंदर हम रैपिड एंटीजन के मतलब टेस्ट के तहत 3 केसेस पॉजिटिव पाए गए हैं। तो अभी कुल मिलाकर के मतलब हाइलाकांदी का पॉजिटिव केसेस है 811 पॉजिटिव केसेस है, और उनमें से आज 33% को हॉस्पिटल से रिलीज कर दिया गया। तो सब मिलाकर के अभी 639% को अभी क्योर होने के बाद उन लोगों को हॉस्पिटल से डिस्चार्ज कर दिया गया। तो अभी हाइलाकांदी जिला में 170 एक्टिव केसेस है। तो बर्तमाने कतजन सुस्थ হয়েছেন জেলায়? हाँ, अभी तो जिला में अब देखिए कल हम लोग को मतलब 38 पेशेंट्स को रिलीज किया गया था, तो उससे पहले था 568। तो अभी सब मिलाकर के कल के जो हेल्थ बुलेटिन के मुताबिक
606 पेशेंट्स को रिलीज कर दिया गया है आफ्टर बीइंग क्योर्ड फ्रॉम डिफरेंट हॉस्पिटल्स। जी, अभी तो जिला में 606 मतलब छोड़ने के बाद हम लोग को मतलब रिलीज कर देने के बाद हम लोग को अभी कुल मिलाकर के 177 एक्टिव केसेस है हाइलाकंदी में अभी फिलहाल। जी, और ये परसेंटेज भी काफी अच्छा है। अभी देखिए आउट ऑफ मतलब 785 606 जनों को मतलब रिलीज कर दिया गया, तो अभी परसेंटेज है ओवर 77%। तो ये अभी देखिए ऑल इंडिया एवरेज जो है और असम के एवरेज से काफी ऊपर है। तो आरो स्वाब टेस्टेर रिजल्ट आसते बाकी है तो हाँ, स्वाब रिजल्ट तो अभी मतलब आना तो और भी बाकी है अभी। और अभी तक हम लोग को 13,953 हम लोगों ने स्वाब सैंपल्स लिया है, तो उनमें से 11,426 केसेस नेगेटिव है। तो अभी भी रिजल्ट्स हम लोग को 879 अभी आना बाकी है। हाँ जी, GMCH से भी आना बाकी है और SMCH भी। আচ্ছা, 30 তারিখে অন্তর্জেলা ভ্রমণের নিষেধাজ্ঞা এটা প্রত্যাহার করা হয়েছে দুদিন হয়তো। जी, हम लोग 30 और 31 तारीख को जैसे स्टेट गवर्नमेंट के जो मतलब डिसीजन लिया गया है, ये नोटिफिकेशन जो हम लोग को दिया गया है, तो जिला प्रशासन की तरफ से भी ये मतलब ये 2 दिन 30 और 31 जुलाई को मतलब इंटर डिस्ट्रिक्ट मूवमेंट या ये जो डिस्ट्रिक्ट मूवमेंट ऑफ पीपल एंड व्हीकल्स विल बी अलाउड, ये दोनों दिन। और उसके बाद हम लोग को ईद भी आ रहे हैं, मतलब तो जिला प्रशासन की तरफ से ईदगाह कमिटीज और हम लोग जो रिलीजियस जो लीडर्स है, कम्युनिटी लीडर्स है, तो उन लोगों को भी हम लोगों ने अपील किया है और शायद मीटिंग भी होंगे डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन की तरफ से करेंगे 1-2 दिन के 2 दिन के भीतर। तो मतलब ये अभी तो तभी भी हम लोग अपील कर रहे हैं लोगों को, जैसे मस्जिदों में और ईदगाहों में ज्यादा भीड़ ना हो, क्योंकि हम लोग को अभी जो स्टेट गवर्नमेंट का जो नोटिफिकेशन है तो उसके मुताबिक मतलब 3 जनों से ज्यादा, नॉट मोर देन 3 पीपल कैन असेंबल एट एनी रिलीजियस प्लेस और प्लेसेस ऑफ वर्शिप। तो मतलब हम लोग यही ध्यान रख के तो एडमिनिस्ट्रेशन ने रिलीजियस लीडर्स को और ईदगाह कमिटीज को अपील किया है तो ईद के समय जो 1 तारीख को है तो ज्यादा भीड़ ना करे और घर में ही मतलब प्रेयर्स करे और भीड़ ना करे। कंटेनमेंट जोन देखिए अभी हम लोगों को आगे मतलब जैसे था काफी बड़ा मतलब एरिया एक हो जाते थे कंटेनमेंट जोन, बफर जोन्स थे, 5 किलोमीटर रेडियस ज्यादा मतलब वैसा था आगे में। लेकिन अभी ऐसा हो गया जहाँ पर भी कोविड केसेस पाए जाएंगे तो वो घर ही मतलब या अपार्टमेंट ही मतलब कंटेनमेंट जोन होंगे। तो नजदीक का जो एरिया है मतलब नजदीक का जो घर वगैरह है तो उसको छोड़ देंगे, मतलब तो कंटेनमेंट जोन सिर्फ वही होंगे, वो घर होगा या वो कॉम्प्लेक्स होगा या अपार्टमेंट होगा। तो मतलब ऐसा ही है। तो अभी फिलहाल देखिए 1-2 तो नया मतलब अभी कंटेनमेंट जोन्स हो रहे। कल भी बुदुरपुर पार्ट 1 ये जो हाइलाकंदी रेवेन्यू सर्कल में है और 5 में भी 2 कंटेनमेंट जोन हुआ है। मतलब तो ये कंटेनमेंट जोन मतलब ये सिर्फ वो घर जहाँ पर कोविड पाए गए थे मतलब तो उसी को ही कंटेनमेंट किया जा रहा है। मतलब देखिए आप ज्यादा से ज्यादा अगर जगह कंटेनमेंट करेंगे तो लोगों को भी दिक्कत होता है काफी, और एडमिनिस्ट्रेशन की तरफ से भी रिस्पॉन्सिबिलिटीज काफी बढ़ जाते हैं। तो देखिए आप इन लोगों को तो रेशन देना ही है, ड्राई रेशन देना ही है, सप्लाई देना पड़ेगा जो भी लोग कंटेनमेंट जोन के अंदर आ जाएंगे। तो इसीलिए एडमिनिस्ट्रेशन हैज नाउ रिस्ट्रिक्टेड इट और रिस्ट्रिक्शन किया है मतलब, और मतलब एक घर ही मतलब जो होगा वो घर ही मतलब कंटेनमेंट जोन किया जाएगा। जी, তো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন অনেকে এখনো হয়তো। हाँ, अभी फैसिलिटी क्वारंटाइन में हम लोग को देखिए काफी कम हो गया लोगों का अभी। और अभी देखिए सिर्फ कल के हेल्थ बुलेटिन के मुताबिक 74 ही हम लोग अभी है फिलहाल इंस्टीट्यूशनल क्वारंटाइन जो फैसिलिटी क्वारंटाइन सेंटर्स में है। तो आप देखिए अभी होम क्वारंटाइन में है 6,270। तो अभी देखिए अब काफी बेड्स खाली है हम लोगों को, इसीलिए एडमिनिस्ट्रेशन की तरफ से जो मतलब ये बेड्स का स्ट्रेंथ बढ़ाए जाने का बात था जो मेकशिफ्ट कोविड केयर सेंटर, तो अभी ये फिलहाल तो अभी वैसा सिचुएशन अभी नहीं है।
एडमिनिस्ट्रेशन ने आइडेंटिफाई तभी भी किया गया है, अगर केसेस बढ़ेंगे तो वो सब बेस स्ट्रेंथ को और बढ़ाएंगे, इंस्टेड ऑफ गोइंग फॉर मेकशिफ्ट टेम्पोररी ये जो कोविड सेंटर मतलब करने की जगह, मतलब आपको देखिए जो भी हम लोग को अच्छा फैसिलिटी क्वारंटाइन सेंटर से हाइलाकंदी में 3-4 वैसा फैसिलिटी क्वारंटाइन सेंटर से, जहाँ पर हम लोग दिस फैसिलिटी सेंटर्स हैव ऑल द फैसिलिटीज, सब है मतलब वहाँ, तो वही सेंटर्स को मतलब वहीं पे ज्यादा से ज्यादा बेड का स्ट्रेंथ बढ़ाए जाएंगे। जी, মাস্ক ব্যবহার না করলে 1000 টাকা জরিমানা নেওয়ার যে সিদ্ধান্ত তাকে কার্যকর हाँ হয়েছে? जी, वो तो मतलब हम लोग की तरफ से इम्प्लीमेंट, पुलिस प्रशासन की तरफ से वो इम्प्लीमेंट कर रहे हैं और फाइन्स भी हुए हैं, मतलब और जो जिन लोगों ने पिलियन राइडिंग भी किया है तो उन लोगों को भी मतलब ये फाइन चल रहा है, मतलब तो अभी जो मास्क नहीं पहन रहे, सोशल डिस्टेंसिंग जो मेंटेन नहीं कर रहे हैं, मतलब तो इन लोगों के खिलाफ भी कार्रवाई किया जा रहा है, मतलब केसेस हैव आल्सो बीन फाइल रजिस्टर्ड अगेंस्ट देम, अगेंस्ट द ऑफेंडर्स। तो मतलब हम लोग की तरफ से भी मतलब ये काफी हम ऐलान भी कर रहे हैं, हम लोग थ्रू मोबाइल माइकिंग, थ्रू SLS, जैसे लोगों को ये कहा जा रहा है मतलब मास्क पहने और मतलब सोशल हाइजीन मतलब करें और ज्यादा से ज्यादा सोशल डिस्टेंसिंग मेंटेन करें। तो ये अभी देखिए काफी अभी आगे से इम्प्रूवमेंट हुआ है। अभी देखिए आज लॉकडाउन है, कल भी लॉकडाउन रहेंगे, ये एट द एंड ऑफ द वीकेंड जो शनिवार और इतवार को लॉकडाउन रहते हैं, मतलब लॉकडाउन काफी मतलब अभी रिस्पांस काफी अच्छा हम लोगों को मिल रहा है, मतलब लेस नंबर ऑफ पीपल जो भी अभी एक ऐसा हो सकता है घूम रहे हैं, लेकिन इन लोग भी कुछ काम के वजह से बाहर निकल पड़े, मतलब तो मतलब ये है। और दूसरा है मतलब अभी लोगों को दे हैव रियलाइज मतलब कोविड हम लोग को हो सकते हैं, अगर हम लोग लापरवाही करें तो ज्यादा हो सकते हैं, और दूसरी बात मास्क ना पहने तो हम लोग को हो सकता है। और द मोर इम्पोर्टेंट थिंग इज मेंटेनिंग जो सोशल डिस्टेंसिंग या फिजिकल डिस्टेंसिंग, वो भी जरूरी है। तो मतलब अभी देखिए अभी सिचुएशन काफी हालात अभी अच्छा है हाइलाकंदी का एज फार एज कोविड सिचुएशन इज कंसर्न। अभी देखिए अभी जो ये सैलून्स पार्लर्स वगैरह भी बंद थे, तो पार्लर सैलून्स को भी खोला गया है। दे हैव टू मेंटेन ये जो है हाइजीन वगैरह मेंटेन करना है, सैनिटेशन करना है, उन लोगों को मास्क पहनना है, जो कस्टमर्स आएंगे वो भी उन लोगों को भी मास्क पहनना है। तो इसीलिए अगर ऐसा मतलब जो रूल्स है कोविड-19 के, अगर ये प्रोटोकॉल्स वगैरह अगर मान करके चलेंगे तो हम लोग के लिए कोई दिक्कत नहीं है आने वाला दिन। जी, তো অ্যান্টিজেন টেস্ট বা কোনো টেস্টের ব্যবস্থা এখানেই রয়েছে জেলায় হয়তো? जी, रैपिड एंटीजन हम लोग को चल रहे हैं और ATSP, ये दोनों के तहत हम लोग को अभी काफी केसेस डिटेक्शन भी हुआ है। तो अभी देखिए ये ऐसा है, दीज आर पीपल ज्यादा से ये रेड जो हो रहा है, मतलब रेड में 2 किस्म का है, मतलब हम लोग को यहाँ का भी है लोकल पीपल एंड ऑल दैट, दे डोंट हैव एनी ट्रैवल हिस्ट्री। और दूसरी बात है जो बाहर से भी आ रहे हैं, मतलब तो उन लोग को भी रैपिड एंटीजन टेस्ट लिया गया है। तो देयर आर सम पीपल विदाउट ट्रैवल हिस्ट्री, लेकिन अभी हम लोग की एडमिनिस्ट्रेशन की तरफ से काफी कॉन्टेक्ट ट्रेसिंग हो रहे हैं, मतलब तो देखिए अभी कॉन्टेक्ट ट्रेसिंग मेजोरिटी ऑफ द पीपल, ये जो कॉन्टेक्ट ट्रेसिंग का काम वो मतलब काफी हद तक मतलब हम लोगों ने मतलब कंप्लीट किया इसको, और ये सक्सेसफुल भी हुआ है। और दूसरी बात है देखिए, और एडमिनिस्ट्रेशन की तरफ से जहाँ हो सके कंटेनमेंट जोन्स भी किया गया है, क्योंकि ये मेजर्स इसलिए लिया गया है ये जैसे कोविड ना फैले नई जगह पे। जी, ये मेजर्स ले रहे हैं, और हम लोग को अवेयरनेस भी, हम लोग कैंपेन्स भी कर रहे हैं। अभी देखिए अवेयरनेस कैंपेन DIPRO থেকেই করা হচ্ছে সম্ভব? जी हाँ, वो DIPRO से कर रहे हैं हम लोग, आफ्टर गेटिंग इंस्ट्रक्शंस फ्रॉम द डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन। तो हम लोगों को यही हम लोग बता रहे हैं, और रूरल एरियाज में हम लोग ज्यादा से ज्यादा हम लोग भी फोकस कर रहे हैं, और क्योंकि वहाँ पे थोड़ा हम लोग दिखाया जाता है, मतलब लोगों का इकट्ठा रहना, भीड़ रहना, ज्यादा से ज्यादा मास्क नहीं पहनना। तो वी हैव फाउंड मेनी इंस्टेंसेस इन रूरल एरियाज। तो रूरल एरियाज में हम लोग को ज्यादा कंसंट्रेशन हम लोग कर रहे हैं, और जो गांव पंचायत लेवल है, तो अभी एवरी डे हम लोग मोबाइल माइकिंग जो कर रहे हैं एवरी डे,
वो है मतलब जीबी लेवल में, गांव पंचायत लेवल में कम से कम 8-10 हम लोग जीबीज एक दिन में हम लोग कवर कर लेते हैं मतलब जी। তো আরো ব্যাপকভাবে সব স্যাম্পল নেওয়ার পরিকল্পনা রয়েছে কি গ্রাম শহরে? देखिए हम लोग तो रैपिड एंटीजन हम लोग कर रहे हैं और ATSP के तहत भी हम लोग कर रहे हैं, तो कॉन्टेक्ट ट्रेसिंग भी काफी हद तक हो गए हम लोग, तभी भी वी आर डूइंग इट, वो भी जारी है मतलब। और ज्यादा से ज्यादा अगर हम लोग देखिए आप हम लोग के मतलब नजरुल सदन में भी हम लोगों ने मतलब ये अरेंजमेंट किया हुआ है, जिस लोगों को मतलब ऐसा है अगर उन लोग सोचे उन लोग कहीं सस्पेक्टेड केसेस या पर्सन्स विद सिम्टम्स इन लोग के मतलब फिजिकल कांटेक्ट कहीं पर भी हुआ हो या जुकाम है मतलब ये अलग सिम्टम्स मतलब कोविड सिम्टम्स है जैसे डायरिया है और उसके बाद सर्दी है, बुखार है, अगर उसका है तो उन लोग भी आ सकते हैं। आकर के हम लोग को जो नजरुल सदन में है तो सुबह वहाँ मतलब ये हेल्थ पर्सनल रहते हैं, सो दे कैन कम ओवर देयर एंड दे कैन गिव द स्वाब सैंपल्स दे सकते हैं वहाँ पे जी। अभी लोगों का वहाँ पर भी भीड़ काफी कम हो गया है, तो मतलब देखिए अभी सिचुएशन काफी मतलब अभी हालात अभी काफी सुधर गए हाइलाकांडी में इन कंपैरिजन टू करीमगंज एंड कच्चा। হাইলাকান্দি থেকে আকাশবাণীর পক্ষে জসিমউদ্দিন লস্কর। করোনা সংক্রমণে ভারত পার করল 13 লক্ষের গণ্ডি। এছাড়া সারা দেশে মৃত্যু 30,000-এরও অধিক। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, প্রতিদিনই ভেঙে যাচ্ছে আগেরকার 24 ঘন্টার রেকর্ড। একই চিত্র রয়েছে আমাদের রাজ্যে, অসমেও। রাজ্যের জেলায় জেলায় সংক্রমণের সংখ্যা ঊর্ধ্বমুখী। এদিকে বরাক উপত্যকার 3 জেলায়ও বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। উপত্যকার করিমগঞ্জ জেলায় আজ নতুন করে 7 জন আক্রান্তকে নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 526। সংক্রমণ রোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিরলস কাজ চালিয়ে যাচ্ছে। করিমগঞ্জ জেলার আজকের ভাইরাসকালীন পরিস্থিতি উল্লেখ করে জেলা পাবলিসিটি অফিসার সাজ্জাদুল হক চৌধুরী আমাদের জানান, করিমগঞ্জ জেলায় শনিবার 7 জনের দেহে করোনা পজিটিভের সংক্রমণ ধরা পড়ে। এই নিয়ে সীমান্ত জেলায় এখন পর্যন্ত 533 জনের সংখ্যা পৌঁছল। আজ 10 জনকে করিমগঞ্জ কোভিড হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ায় এখন পর্যন্ত 359 জনকে সুস্থ করে বাড়ি ফেরানো সম্ভব হলো। আজ র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে জেলায় 84 জনকে পরীক্ষা করা হয়। শনিবার জেলার 188 জনের সোয়াব পরীক্ষা করা হয়, ফলে এখন পর্যন্ত সীমান্ত জেলায় 16,380 জনের সোয়াব পরীক্ষা করা হলো। শনিবার জেলায় কাউকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়নি। গতকাল পর্যন্ত 4,132 জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া আজ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে 14 জনকে পাঠানো হয়েছে, ফলে এখন পর্যন্ত মোট 7,604 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হলো। এর মধ্যে 7,500 জনকে ডিসচার্জ দেওয়া হয়েছে। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন 104 জন। শনিবার জেলায় আরো 5টি কোয়ারেন্টাইন জোন ঘোষণা করা হয়েছে। এগুলি হল করিমগঞ্জ শহরের 5 নম্বর ওয়ার্ডে নিরঞ্জন দেবের বাড়ি, রামকৃষ্ণনগরের বিদ্যানগর এলাকার গিয়াসউদ্দিনের বাড়ির, রামকৃষ্ণনগরের চামেলা বাজারের প্রয়াত কিরণ শঙ্কর দাসের বাড়ি, মরজাকান্দির সঞ্জয় চন্দ্রের বাড়ি এবং বদরপুরের কুনাপাড়ার শামীম আহমেদের বাড়ি। এই কন্টেনমেন্ট জোনগুলির 500 মিটার চতুর্দিকের এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছেন জেলা ম্যাজিস্ট্রেট। এই নিয়ে সীমান্ত জেলায় এখন পর্যন্ত মোট 34টি কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হলো। এগুলিতে যানবাহনের নিয়ন্ত্রণ এবং জনসাধারণের জনসাধারণের চলাফেরা নিয়ন্ত্রণ থাকবে। এদিকে শনিবার এদেশে আটকে পড়া বাংলাদেশি 10 জন নাগরিককে সুতারকান্দি সীমান্ত দিয়ে তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে। জেলায় কোভিড পরিস্থিতির উপর প্রশাসন থেকে নজরদারি অব্যাহত রয়েছে। এদিকে সনবিলের জলরাশিতে নৌকাবিহার এবং আনন্দমূলক বিনোদনমূলক সব কার্যকলাপ বন্ধ করতে প্রশাসন থেকে গতকাল রাতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির 144 ধারার আওতায়
এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কোভিড পরিস্থিতি ফলে যাতে ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এই আনন্দমূলক অনুষ্ঠান সব ধরনের বন্ধ করা হয়েছে। এছাড়া সনবিলের মৎস্যজীবীদের মাছ ধরার সময়ও সামাজিক দূরত্ব মেনটেন করতে এবং মাস্ক পরিধান করতেও নির্দেশ দেওয়া হয়েছে। এলাকায় এই নিয়ে সচেতনতা জারিও প্রশাসন থেকে অব্যাহত রয়েছে। বরাক উপত্যকার সামগ্রিক করোনা চিত্র এবং সেই সঙ্গে বরাক উপত্যকার উন্নয়নের ব্যাপারে আজ আমাদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী অফিসার অন স্পেশাল ডিউটি শেখর দে। তিনি জানালেন, পরিস্থিতি খুবই জটিলের দিকে এগোচ্ছে যত দিন যাচ্ছে। সরকার সেটা যুদ্ধকালীন তৎপরতায় নেমেছে, আগে কি করে আসছে এখন আর একটু বেশি নিতে সতর্কতা নিতে হচ্ছে এবং কিভাবে সেটাকে নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্য কিছু প্রয়োজন ব্যবস্থা নিচ্ছে সরকারের তরফ থেকে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, ওরা যেভাবে দুজন নেমেছেন এই পরিস্থিতি মোকাবিলা করতে, সেটা অনেক প্রশংসনীয় ব্যাপার। সেটা সব অনেকে মেনে নিচ্ছে। তবে হ্যাঁ, বরাকের পরিস্থিতিটা ক্রমশ দিন দিন জটিলের দিকে যাচ্ছে। সেটা এখনো ব্যাপারটা হচ্ছে বলতে গেলে আমাদের কি মেনে চলতে হবে। কারণ আমরা সাধারণ পাবলিক, আমরা যদি সেগুলো কিছু ফলো না করি, গাইডলাইন যেগুলো স্বাস্থ্য বিভাগ যেটা দিচ্ছে যদি আমরা যদি ফলো না করি, আমাদের জন্য সংকট আরো বাড়বে। যেটা মাস্ক একদম অনিবার্য, হাতটা সবসময় আমাদের ধুয়ে রাখতে হবে, হয়তো হ্যান্ড স্যানিটাইজার হোক বা সাবন দিয়ে করতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। তিনটা জিনিসের উপর বারবার গুরুত্ব দিয়ে আসতে হবে। কাছাড় ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, এলাকান ডিস্ট্রিক্ট, তিনটা ডিস্ট্রিক্টে ক্রমশ একটা চিন্তার বিষয়ে দাঁড়িয়ে সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছিল যে ডেডিকেটেড কোভিড হাসপাতাল আমাদের রাজ্যে 5টা করা হবে। তার মধ্যে শিলচরে একটা জায়গা ঠিক করা হয়েছিল মেডিকেলের পাশে 300 বেডের। প্রশাসনিক স্তরে এখনো কোনো ধরনের উদ্যোগ তো আমাদের চোখে পড়ছে না, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? না, সেটার ব্যাপারে সরকার লেগে আছে। সেটা কিভাবে, সেটা আপনার নিশ্চয়ই জানা আছে। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যখন এসেছিলেন গত 1.5 মাস আগে, তো শিলচর মেডিকেল কলেজের পাশে বিশাল একটা জায়গা, সরকারি জায়গা যেখানে আইডেন্টিফাই করা আছে, সেখানে ডেডিকেটেড কোভিড হসপিটাল হবে। সেটা নিয়ে কথাবার্তা চলছে, এবং ফাইনাল কিছু হয়নি। তবে স্বাস্থ্য বিভাগ থেকে নিশ্চয়ই একটা বিকল্প ব্যবস্থা খুলে রেখেছে, এখানে পরিস্থিতি মোকাবিলা করতে অতিরিক্ত কিভাবে কোভিড বেড বৃদ্ধি করা যায়, নিশ্চয়ই ওদের চিন্তাধারায় আছে। সেটা হতে হবে, খুব শিগগিরই সেটা হবে। এবার মাঝখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনি বলে গেছেন যে সেটা করতে হতে 300 আপাতত 300 একটা বেডের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেটা সম্ভবত কিছু কয়েকদিনের মধ্যে সেটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, স্থানও হয়ে যাবে। কোভিড কেয়ার সেন্টার যেগুলো হচ্ছে, ধরুন বিচিয়াতে হচ্ছে বা বড়খলা মানে কলেজে হচ্ছে, তো এগুলো তো একটু দূরবর্তী, মানে মেডিকেল কলেজ থেকে একটু দূরবর্তী। তো এখন তো অ্যাসিম্পটোমেটিক রোগীদের ওখানে পাঠানো হচ্ছে, কিন্তু অবস্থার যদি অবনতি হয় তাড়াতাড়ি মেডিকেলে আসাটা একটু দুষ্কর, এবং এতে হয়তো জনমনেও কিছুটা আতঙ্ক রয়েছে যে এত দূরে দূরে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো সেই 300 বেডের ওটা যদি খুব তাড়াতাড়ি হয়ে যেত, বা 1000 বেডে যেটা টেম্পোরারি বলা হচ্ছে সেটা যদি হয়ে যেত তাহলে ভালো হতো। এটা আমাদের সরকারের নলেজে আছে এই ব্যাপারে। কিছু একটা এদিক দিয়ে আমি আমার থেকে সূচনা, এক্সাক্ট ইনফরমেশন আমার নেই, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, এই ব্যাপারে একটা নিশ্চিত স্বাস্থ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নেবেন। আমরা আশা করি শিগগিরই কিছুদিনের মধ্যে সেটা জানতে পারবো। কারণ গুয়াহাটিতে কিন্তু ইতিমধ্যেই 800 শয্যা, 1000 শয্যা, এবং স্বাস্থ্যমন্ত্রী বলেছেন 10,000 শয্যার একটা টার্গেট আছে আগামী দিনে। আমার মনে হয় সেটা গুয়াহাটিতে হওয়ার পরে বাকি যেগুলা আপনি যে বলছেন না 5টা স্থানে হবে, সেটা শিলচর ওয়ান অফ দেম বরাকগুলিতে। মানে ম্যান পাওয়ার শর্টেজ আছে সেটাই আগেই বলা হয়েছে, এটা নতুন করে কিছু বলার নেই। তবে হ্যাঁ, যে ম্যান পাওয়ার যে যেভাবে মানে স্বাস্থ্য বিভাগ এভাবে কাজ করে যাচ্ছে, সেটা কি বলবো আপনাকে, তাদের কাছে আমরা কি আবেদন করছি এই পরিস্থিতি তারা ম্যান পাওয়ার কম থাকার সত্যি কিভাবে স্বাস্থ্য সেবা পরিষেবা করে যাচ্ছেন, সেটা ধন্যবাদ। অনেকটা পরিকল্পনা আমাদের মুখ্যমন্ত্রী স্যারের হাতে। তিনি চাইছেন বরাকের একটা সার্ভিস উন্নয়ন হোক, সেই দিক দিয়ে অনেকটা এগিয়ে গিয়েছিল। কিন্তু সেই নোভেল কোভিড-19 আমাদেরকে অনেকটা পিছনে ফেলে দিচ্ছে। শুধু আমরা বরাক নয় আর আসাম নয়, সমগ্র বিশ্বের একই অবস্থা। তবে
সেই দিক দিয়ে আমরা নিশ্চয়ই সেদিক দিয়ে আমরা জয়লাভ করবো, আমরা এই ভাইরাস থেকে মুক্ত পাবো, সেটার নিশ্চয়ই বেরিয়ে আসে। তার পরবর্তী সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে বরাকের সার্বিক উন্নয়নের জন্য মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে রাস্তাঘাট যা যা করতে হবে, তাছাড়া বিভিন্ন পরিকাঠামোর দিক দিয়ে দেওয়া হচ্ছে। ফিউচার একটা বিশাল বড় লাইব্রেরি হতে যাচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন। সেই কোভিড থেকে বাঁচতে হলে, সেই করোনা ভাইরাস থেকে আমাদের থেকে বাঁচতে হলে আমাদের ফিউচার এটা আমাদেরকে উপদেশ বা নির্দেশ বলতে পারেন দেওয়া হয়েছে, সেটা যদি আমরা পালন করতে পারি, আমরা মাস্ক সিস্টেম এটা আমাদের ধরে নিতে হবে। যেভাবে মোবাইল সবসময় আমাদের হাতে রাখে, মাস্কটা আমাদের মুখে থাকতে হবে সবসময়। মাস্ক থেকে আমরা সেটি বাঁচতে পারবো। আর 2 নম্বর হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা হাতটা যে কোনো স্যানিটাইজার হোক বা সাবান দিয়ে হাতটা ভালোভাবে ধুতে হবে। আর 3 নম্বর সোশ্যাল ডিস্টেন্স। তিনটা যদি আমরা মেনেই চলি আমাদের রক্ষা, তাছাড়া কোনো উপায় নেই। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে অনির্বাণ জ্যোতি গুপ্ত। করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার মূল কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা এবং অবহেলা। সরকারি নির্দেশ না মেনে, মাস্ক না পরেই কিংবা পকেটে রেখে বা থুতনিতে ঝুলিয়ে বাজারে, কাজের জায়গায় যথেচ্ছভাবে ঘোরাফেরা করা। এছাড়া অযথা বাড়ির বাইরে যাওয়া এবং পজিটিভ রোগীর সংস্পর্শে আসা থেকে দিন দিন বেড়েই চলেছে পজিটিভ রোগীর সংখ্যা। কিভাবে ভালো থাকবেন টিপস দিলেন শিলচর মেডিকেল কলেজের ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার নন্দিতা নাথ। বর্তমানে একটা ভয়ানক আতঙ্ক জাগানো একটা ব্যাধি হচ্ছে করোনা। তো করোনা সম্বন্ধে আমি 2-1টি কথা বলবো। করোনা একটি ভাইরাস জনিত সংক্রামক রোগ, যা এখন গোটা বিশ্বে এক বিরাট মহামারীর আকার ধারণ করেছে। এটি ছড়ায় বিশেষত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, সাধারণত নাক বা মুখ দিয়ে, তারপরে ফ্যারিংস হয়ে শ্বাসযন্ত্র বা ফুসফুসে আক্রমণ করে। তাই যেহেতু এর কোনো প্রতিষেধক বা কোনো নির্দিষ্ট কার্যকর মেডিসিন এখন পর্যন্ত নেই, তাই সাবধানতা অবলম্বন খুবই প্রয়োজনীয়। মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, নিয়মিত হাত ধোয়া বা স্যানিটাইজ করা, এগুলো খুবই জরুরি। এসব যথারীতি মেনে চললে সুরক্ষিত থাকা সম্ভব। আরেকটা জিনিস যেখানে খুবই গুরুত্ব আরোপ করা দরকার, সেটা হলো নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা বা নিজের ইমিউনিটি বাড়ানো। তাই রীতিমতো নিজেকে হাইড্রেটেড রাখা বা যথেষ্ট পরিমাণে যেমন জল খাওয়া, নিয়মিত যেটা আমরা বলি সাউন্ড স্লিপ, রেগুলার ঘুম, যেমন ধূমপান না করা, গরম জল দিয়ে বা অ্যান্টিসেপটিক দিয়ে অ্যান্টিসেপটিক গার্গল ইউজ করা, যেমন কি ভিটামিন সি অরেলি নেওয়া, এগুলো করা যেতে পারে। আরেকটা প্রশ্ন যদি একটু বলেন যে এটা কিভাবে ফুসফুসে চলে যায়, এই ব্যাপারটা ছোট্ট করে যদি একটু বলেন আর কি। হ্যাঁ, এটা তো যেমন সংক্রামক ব্যাধি, সংক্রামক রোগটা হলো ইউজুয়ালি আমরা নাক দিয়ে বা শ্বাস, আমরা যেটা বলি শ্বাস, যেমন আমরা নোজ বা মাউথ দিয়ে অরেলি, এটা যেমন ফোমাইট থেকে বা এরোসলস থেকে, বাতাস থেকে, যেমন আমরা আমাদের শ্বাসের সঙ্গে এটা ভেতরে ঢুকছে, ঢুকে এটা নেজোফেরিংস হয়ে ওখানে একটা আস্তানা করবে, এরকম কিছু নেজোফেরিংসে হয়তো কলোনাইজ হলো, বা ভেতরে ডাইরেক্টলি যাদের ইমিউনিটি কম মেনলি ওদের ভেতরে ডাইরেক্টলি ফেরিংস হয়ে লাংস ট্রেকিয়া হয়ে ডাইরেক্টলি আমাদের লাংসে চলে যায়। লাংসে চলে গিয়ে যেমন সবার ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু কারো কারো হয় যেমন নিউমোনিয়া বা কিছু একটা হলো এরকম কিছু, তো ওরকম আর কি ওটা সংক্রমণটা হয়। তো যদি আমরা ওই নাক বা মুখটা যেমন মাস্ক ব্যবহার করলাম, তো ডাইরেক্টলি কোনো অ্যারোসল ঢুকলো না, কেউ আমাদের সামনে কাশি দিলে যেমন জীবাণু বা ভাইরাসটা এসে আমাদের ভেতরে ঢুকলো না, তখন মানে প্রতিরোধ ক্ষমতাটা আমাদের বেড়ে গেল মানে আমরা একটা আবরণ সৃষ্টি করলাম এর জন্য আর কি। তো মাস্কটা ওটাই কাজ করে। সবশেষে আবার বলবো যে সাবধানতা অবলম্বন করাটাই মেইন। যেমন মাস্ক ব্যবহার করতেই লাগবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতেই লাগবে, আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মাস্ক অবশ্যই ব্যবহার করবেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে সংহিতা দত্ত চৌধুরী। দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর সেদিকে লক্ষ্য রেখে করোনা সংক্রমণ থেকে জনগণদের বাঁচাতে সরকার তরফে বিশেষ ধরনের পদক্ষেপও নেওয়া হয়েছে। পদক্ষেপগুলি হলো সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনো, বিশেষ প্রয়োজন ছাড়া নিজস্ব যানবাহন নিয়ে চলাফেরা না করা, মাস্ক পরিধান করে বাইরে বেরোনো ইত্যাদি।
করোনা সংক্রমণ রোধে এইসব নিয়ম নীতি ছাড়াও বিভিন্ন পর্বের লকডাউনে বাড়িতে বসে বিভিন্ন জনেরা করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে অ্যালোপ্যাথি চিকিৎসা ছাড়া আয়ুর্বেদিক চিকিৎসা ও হোমিওপ্যাথিক চিকিৎসাও গ্রহণ করেছেন। হোমিওপ্যাথি চিকিৎসা সেক্ষেত্রে কতটুকু সার্থকতা লাভ করেছে তা জানতে চাইলে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর দিলীপ কান্তি লস্কর আমাদের এ ব্যাপারে জানান। পদক্ষেপ যা নিচ্ছে সে তো সরকারি পদক্ষেপগুলো তো সবারই জানা। পদক্ষেপগুলো আর্সেনিক অ্যালবাম 30 এই দিয়ে যে প্রচার চালানো হয়েছে সরকারি বেসরকারি উভয় তরফ থেকে, সেটাকে আমরা অভিজ্ঞ চিকিৎসক যারা আমরা সেটাকে মেনে নিতে পারি না। কারণ হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থাটা হচ্ছে একজন পেশেন্ট সে করোনায় হোক বা সাধারণ সর্দি কাশিতে হোক বা নিউমোনিয়াতে হোক বা যে কোনো রোগী হোক, সে যখন আক্রান্ত হয় তার কতগুলো সাবজেক্টিভ সিমটমস থাকে, ব্যক্তিগতভাবে তার রোগের একটা সমষ্টি লক্ষণ থাকে। সেই ব্যক্তিগত সমষ্টি লক্ষণ দেখে তার মেডিসিনটা সিলেকশন হয়। হ্যাঁ, কাজেই হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচনে প্রথমে রোগ নির্বাচন, তারপর ঔষধ নির্বাচন, দুটো ডায়াগনোসিস আমাদের করতে হয়। হ্যাঁ, তো এইভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে আর্সেনিক আসতে পারে, অ্যাকোনাইট আসতে পারে, ব্রায়োনিয়া আসতে পারে, জেলসিমিয়াম আসতে পারে, হ্যাঁ, বেলেডোনা আসতে পারে, ফসফরাস আসতে পারে, বিভিন্ন ধরনের মেডিসিন আসতে পারে। কোভিড-19 আক্রান্ত হলে পরে প্রথম তো নাক দিয়ে ইনফেকশনটা যায়, গিয়ে নাকে খুব একটা সিমটম, নাকে ইরিটেশন তৈরি করে, প্রচন্ড হাঁচি টাচি হয়, তারপর নাক থেকে গলায় চলে যায়, সেই গলায় গিয়ে প্রচন্ড কাশির সৃষ্টি করে, তারপর গলা থেকে চলে যায় শ্বাসনালীতে, সেখানে গিয়ে ওরা ওদের দৌরাত্ম্য চালাতে শুরু করে। শ্বাসনালীতে যাওয়ার সঙ্গে সঙ্গে নিউমোনিয়ার সৃষ্টি হয় এবং সেটা অত্যন্ত বাজে ধরনের নিউমোনিয়া, ভীষণ রকম শ্বাসকষ্ট হয়, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, অক্সিজেন দিতে হয়, ভেন্টিলেশন করতে হয়, এইসব ব্যাপারগুলো দেখা যাচ্ছে। তো এইগুলো স্টেজ বাই স্টেজ, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মেডিসিন। যখন হাঁচি টাচি প্রচন্ড বেশি থাকবে তখন হাঁচির লক্ষণ দেখে হাঁচির মেডিসিন, এটা ম্যান টু ম্যান বেরি করে। একজনের একটা ওষুধ সবাইকে দেব, সবাই ভালো হয়ে যাবে, এটা হোমিওপ্যাথি নীতিবিরুদ্ধ। এটাই যদি সম্ভব হতো তাহলে হোমিওপ্যাথির সৃষ্টির দরকার ছিল না, তাহলে অ্যালোপ্যাথি শাস্ত্রটা যথেষ্ট সাফিসিয়েন্ট ছিল। কারণ তারা একটা মেডিসিন দিয়ে সবাইকে ট্রিটমেন্ট করে একটা ডিজিজে, এখানে মেডিসিনের কোনো ডায়াগনোসিস করতে হয় না। হ্যাঁ, তো কাজেই হোমিওপ্যাথি নীতিবিরুদ্ধ, এটা আমরা ঠিক মানি না। তো এখন যেসব করোনা আমরা যা দেখছি, ধরুন আমাদের কাছে যে পেশেন্টরা আসছে তাদেরও এরকমই সিমটোমেটিক ডায়াগনোসিস করে তার নির্দিষ্ট লক্ষণ সমষ্টি দেখে তারে সেইভাবে ওষুধ দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি সেরে যাচ্ছে, কোনো ব্যাপারই না। তবে আমাদের কাছে তো আসছে খুবই কম, আর এইগুলার তো কতগুলো সরকারি নিয়ম কানুন বাধা ব্যাপার রয়েছে, কাজে আমাদের সেই সুযোগটা কম। তবুও যা পেশেন্ট আমি পেয়েছি, আমার হাতে সব পেশেন্টই ভালো হয়েছে। কেউ জেলসিমিয়ামে ভালো হয়েছে, কেউ ব্রায়োনিয়াতে, কেউ ফসফরাস। প্রতিদিন সংখ্যা যেটা বাড়ছে সেটা তো বাড়বেই, কারণ এটা লকডাউনের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলোতে আমার মনে হয় যে কিছু গোলমাল ছিল। প্রথম দিকে বজ্র আঁটুনি ফসকা গেল হয়ে গেছে, যখন বজ্র আঁটুনির দরকার ছিল না তখন বজ্র আঁটুনি হয়ে গেছে, তারপর যখন বজ্র আঁটুনির দরকার তখন ফসকা গেল। এখন সমস্ত দিকে সব খুলে দেওয়া হয়েছে, আনলক। এই আনলকের ঠেলাতে আর ওই তথাকথিত পরিযায়ী শ্রমিকদের তাদের নিজ ভূমে ফিরে আসার ব্যাপারে বিভিন্নভাবে যে ইনফেকশন ছড়িয়েছে সেটা তো বাড়বেই, মাল্টিপ্লাই হবেই। সেটা গাণিতিক এবং জ্যামিতিক, হ্যাঁ, জিওমেট্রিক্যাল এন্ড অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশনে বাড়তেই থাকবে। এটাকে
এখন কন্ট্রোল করা সাধারণ চিকিৎসা দিয়ে সম্ভব নয়। এখন যে কোনো করোনা রোগী তার যখনই বাড়াবাড়ি হবে, বাড়াবাড়ি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে হসপিটালাইজ করা দরকার। এখানে হোমিওপ্যাথি করবো না, এলোপ্যাথি করবো না, আয়ুর্বেদিক করবো, সেটা বড় প্রশ্ন নয়। মানুষের জীবন রক্ষাটা বড় প্রশ্ন, বুঝতে পারছেন? সেই জন্য এখানে আমাদের বেশি কিছু বলার নেই। কিন্তু আমাদের কাছে যদি পেশেন্ট আসে বা আমাদের যদি কিছু দায়িত্ব দেওয়া হয়, আমরা যে কোনো স্টেজে ট্রিটমেন্ট করতে পারি এবং সেরকম অনেকেই করছে। অনেকের রিপোর্ট আমার কাছে আসছে, আমি জানতে পারছি। এখানে ব্যাপারটা হচ্ছে এখানে শহর গ্রামের কোনো আলাদা কোনো ইয়ে নেই। হ্যাঁ, শহরেও যা নিয়ম গ্রামেও তাই নিয়ম থাকা উচিত। এতদিন যদিও গ্রামে এফেক্ট হচ্ছে না বলে গ্রামকে অনেকটা সরিয়ে রাখা হয়েছিল, অত বেশি গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু এখন গ্রামকে গুরুত্ব দিতে বাধ্য হচ্ছেন বিশেষজ্ঞরা, স্বাস্থ্য বিভাগ। কারণ গ্রামকে যদি এখন গুরুত্ব না দেওয়া হয়, গ্রামে যদি কমিউনিটি স্প্রেডিং, যেটা গোষ্ঠী সংক্রমণ যদি শুরু হয়ে যায়, তাহলে কিন্তু রক্ষা করা খুব মুশকিল। আর আমাদের এখানে আমরা সব সময় চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি, আমাদের মতো বৃদ্ধদের তো ঘরে বসিয়ে রাখা হয়েছে, আমরা বসে আছি, খাই না খাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের আশেপাশে যেরকম মানুষের চলন দেখছি, হ্যাঁ, কেউ মাস্ক পরছে না, কেউ মাস্ক পরলে বলছে আমার শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, আমার এই অসুবিধা সেই অসুবিধা, মাস্কটাকে পরছে, গলায় ঝুলিয়ে রাখছে, কেউ থুতনিতে ঝুলিয়ে রাখছে। এইভাবে মাস্ক পরার তো কোনো মানে নাই। আর মাস্ক না পরে যারা চলবে তাদের জন্য এবং তাদের পাশাপাশি যারা থাকবে, যেমন স্মোক করলে যেমন স্মোকিং এর ক্ষতি, স্মোক না করলে প্যাসিভ স্মোকিং এর ক্ষতি, তার চেয়েও মারাত্মক এটা। হ্যাঁ, তুমি মাস্ক পরছো না, তোমার যদি ইনফেকশন থাকে, আমি মাস্ক না পরে তোমার সঙ্গে কথা বলছি, ইনফেকশন আমার আসবেই। আমার ইনফেকশন থাকলে তোমার যাবেই তোমাকে। এই হচ্ছে সমস্যাটা। এটা কিন্তু আমরা বুঝেও করতে পারি না বা করি না। আর চলাফেরাতে যেরকম দেখা যাচ্ছে, শেষ পর্যন্ত 1 ফুটে এসছে ডিস্টেন্স, ওই 1 ফুটও কেউ মানতে রাজি না। তাহলে স্প্রেডিংটা হবে না কেন? তো এটা তো সর্বত্র। গ্রামের ক্ষেত্রে তো পরিস্থিতি আরো বেশি খারাপ। গ্রামে কেউ কিছু শুনতে রাজি না, মানতে রাজি না। যা হবার হবে, মৃত্যু আসলে কে আটকাতে পারে? এই হচ্ছে ওদের বচন। পদক্ষেপ নেওয়া যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেক স্বাস্থ্যকর্মী যে যেখানে আছেন, তিনি সরকারি হন বেসরকারি হন, তাকে পরিস্থিতি দেখে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাওয়া। গ্রামেও প্রচুর স্বাস্থ্যকর্মী বা ডাক্তাররা আছেন, শহরেও প্রচুর ডাক্তাররা আছেন। হ্যাঁ, সবাই মিলে চেষ্টা করতে পারেন। যারা সরকারিভাবে চেষ্টা করছেন তারা তো করছেন। আর এখানে আমরা যারা সচেতন পাবলিক, তারা আমরা সচেতনভাবে নিজেরা সমস্ত নিয়ম মেনে প্রত্যেকে মানে ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া দরকার, চালানো দরকার, যে এইভাবে চলো, এইভাবে চললে পরে ইনফেকশন থেকে বাঁচবে। বারবার হাত ধোয়ার ব্যাপারটা অভ্যাস পরিণত করা দরকার। স্যানিটাইজার হাতে নিয়ে চলা দরকার। এই যে তুমি এসছো, তুমি যদি এখন স্যানিটাইজার হাতে নিয়ে আসতে, ভালো হতো তুমি হাত থেকেই করতে। বা আমার কাছে স্যানিটাইজার আছে, তবু আমি তোমাকে দিইনি, তো দেওয়া উচিত। হ্যাঁ, বারবার স্যানিটাইজার ইউজ করা উচিত। আর ঘরে থাকলে যেখানে হাত ধোয়ার জায়গায় আছো, কিন্তু বারবার হাত ধোয়াটা অতি অবশ্যই করো। কারণ হাত যদি না ধোয়া যায়, তাহলে নাকে হাত যাবে, চোখে হাত যাবে, মুখে হাত যাবে। এটা আমাদের অভ্যাস। কাজে বারবার হাত ধুয়ে নিলে হাতে ইনফেকশন আসলে আমি যা ধরছি, যে কোনো সারফেস আমি ধরছি, আমি এই চেয়ারের হাতলে ধরছি, আমি এই সোফার হাতলে ধরছি, আমি চেয়ারে রিক্সায় ধরছি, আমি টুকটুকে যাচ্ছি টুকটুকে ধরছি, গাড়িতে যাচ্ছি গাড়ি ধরছি, গাড়ির জানলা দরজা, আমার বাড়ির গেটের ইয়েটা ধরছি, খুলছি। হ্যাঁ, তাতে কিন্তু আমার যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে হাতে ইনফেকশন এসে যাবে। যদি এসে যায়, হাত ধুইলে পরে বা স্যানিটাইজ করলে পরে তার থেকে বাঁচা যাবে। তো এই পদ্ধতিগুলো, এগুলো বহুদিন থেকে বলা হচ্ছে, সরকারিভাবে বেসরকারিভাবে সমস্ত দিক থেকে বলা হচ্ছে, কিন্তু কেউ কান দিচ্ছে না, বা যারা কান দিচ্ছে তাদের সংখ্যা খুবই কম।
যার জন্য এত স্প্রেডিং হচ্ছে, এত বেড়ে যাচ্ছে। অতএব এই কথাগুলোই বারবার বলতে হয়, একই কথা বারবার, নতুন ভাবে বলার কিছু। শরীরের মধ্যে ইমিউনিটি, যেটা রোগ প্রতিরোধের শক্তি বাড়াতে গেলে আমাদের কতগুলো নির্দিষ্ট আছে, আমাদের মশলা আছে, মশলাগুলো খেতে হবে। হ্যাঁ, যেমন লং, তারপরে গোলমরিচ, আদা, এগুলো খেতে হবে। দারুচিনি, এগুলো খেতে হবে। তারপর গ্রিন টি খেলে খুবই ভালো হয়। চা পাতা বলছি, দিয়ে তুলসী পাতা দিয়ে, ভালো তুলসী হোক, সবুজ তুলসী হোক, তুলসী পাতা দিয়ে আর এই জিনিসগুলো দিয়ে যদি একটা চা করা হয়, চা যদি সকালে একবার বিকেলে একবার খাওয়া যায়, তাহলে অনেক ইমিউনিটি গ্রো করে। আর এগুলো খুব বেশি পরিমাণে তো লাগে না, সামান্য একটু লাগে। হ্যাঁ, আরামসে করা যায়। আর তুলসী পাতা যেখানে অ্যাভেলেবল আছে সেখানে প্রত্যেকটা মানুষের তুলসী পাতা, দারচিনি, আদা, গোলমরিচ, হ্যাঁ, এগুলো দিয়ে করা দরকার, চা বানিয়ে। আর হোমিওপ্যাথিতে বিভিন্ন ধরনের ইমিউনিটি প্রডিউসিং মেডিসিন আছে, সেগুলো ব্যবহার করা যেতে পারে। যেমন ইনফ্লুয়েঞ্জার একটা প্রতিষেধক আমাদের আছে, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জিয়াম। এটা বহুদিন থেকে প্রচলিত। কোথাও যদি ইনফ্লুয়েঞ্জা, ফ্লু এগুলো যদি কোথাও বেশি আকারে হয়, তখন ইনফ্লুয়েঞ্জিয়াম খেলে পড়ে। ইনফ্লুয়েঞ্জিয়াম 200 যদি সে সকালে 4টে করে এই করে যদি ডেইলি গোটা 7 দিন খায়, তাহলে তার আশেপাশে ইনফ্লুয়েঞ্জা যতই হোক তার হবে না। এটা আমরা ব্যবহার করতে পারি। বা হোমিওপ্যাথিতে যেমন মায়াজম দেখে, হ্যাঁ, সরিক মায়াজমের যদি পেশেন্ট হয়, সুরিনাম। হ্যাঁ, যদি টিউবারকুলার মায়াজমের পেশেন্ট হয়, টিউবারকুলিনাম। যদি সে ক্যান্সারাস মায়াজমের পেশেন্ট হয়, তাহলে কার্সিনোসিন। যদি সে সেই রকমই অন্যান্য রোগের মধ্যে আর কি আছে, সাইকোসিস বলতে বলে ইউরিনারি ইনফেকশন হয়ে গিয়ে যে ভেনারেল ডিজিজটা হয়, সেই ভেনারেল ডিজিজটাকে গনোরিয়া বা সাইকোসিস বলা হয়। সেই সাইকোসিস মায়াজমে যে পেশেন্ট হবে তাকে মেডোরিনাম। হ্যাঁ, এইরকম কতকগুলো আমাদের নসৌড আছে, যে নসৌডগুলো রোগের ভাইরাস থেকে তৈরি করা হয়েছে। সেই নসৌডগুলোকে আমরা দিতে পারি প্রতিরোধ বাড়ানোর জন্য। এটা অত্যন্ত দরকারি একটা পরামর্শ। এটা আমার সব ডাক্তার ভাই বন্ধুদের আমি বলবো এগুলো ব্যবহার করার জন্য। এগুলোতে অটোমেটিক মানে একটা শারীরিক একটা ইমিউনিটি গড়ে তুলবে, যে ইমিউনিটি যথেষ্ট পাবে। বিভিন্ন দেশে এগুলো আমরা যে ভিডিওগুলো পাই, এগুলো কতটা সঠিক আর কতটা বানানো সঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, কাজে এই ব্যাপারে আমি সঠিক বলতে পারি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে বানানো ভিডিও চলতে পারে। হ্যাঁ, আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যেটা হচ্ছে, এই তো এই যে কথাগুলো বললাম, এগুলোই আমার বার্তা। এগুলো আমি প্রত্যেকে বলতে চাই, বলছিও। এবং এই আমাদের রেডিও মিডিয়ামে, হ্যাঁ, রেডিও মিডিয়ামে যে শ্রোতারা আমার শুনবেন, তারা আমার এই কথাগুলো যদি ভালো করে শুনেন, আমি আশা করি তাদের উপকার হবে। এবং আশা করি এই গণচেতনা গড়ে তোলাটা চিকিৎসার থেকেও, পথ্যের থেকেও অনেক বেশি জরুরি। শিলচর আকাশবাণীর পক্ষে নবেন্দু দাস। এতক্ষণ শুনলেন কোভিড-19 উপর আমাদের কেন্দ্রের একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার ও শব্দগ্রহণে ছিলেন অনির্বাণ জ্যোতি গুপ্ত, রতন দেব, সংহিতা দত্ত চৌধুরী, জসিম উদ্দিন লস্কর ও নবেন্দু দাস। সম্পাদনা অভিজিৎ নাথ, প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ।